রাত 10টা ছুঁই প্রচন্ড ঝড়ের মধ্যে হাইওয়ের রাস্তা ধরে ছুটছে ব্ল্যাক মার্সিডিজ। আকাশে ভারী বর্ষণ আর মেঘের গর্জনে পৈশাচিক রূপ নিয়েছে প্রকৃতি। একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। তারা দক্ষ হাতে এই তুমুল ঝড়ের ভিতর রাফানকে ফিরিয়ে আনতে বের হয়েছে। আজই তার প্রায়শ্চিত্ত করার সময়, নিজের ভুল শুধরে আগলে নেওয়ার সময়, নিজের জিনিস নিজের কাছে গুছিয়ে নেওয়ার সময়। তারা গাড়ি চালাচ্ছে আর নিজের আনমনি বলে বেড়াচ্ছে, আমি আসছি মিস্টার ক্রিমিনাল, তোমার ফ্লাওয়ার আসছে। জাস্ট একটু সময় অপেক্ষা করো। আমি আর কোনো দিনও তোমার মনে কষ্ট দিব না, প্রমিস করছি। তুমি আমাকে যেভাবে সব সময় আগলে রাখো, আমি তার প্রতি আমি তার প্রতিদান দিব। তুমি আমার জীবনের প্রথম থেকে শেষ অধ্যায়ে পরিপূর্ণতা। তোমাকে ছাড়া যে তোমার ফ্লাওয়ারের জীবন অপূর্ণ। তারা একটু থেমে নিজের বাম হাতে গাড়ির স্টিয়ারিং ধরে ডান হাতের উঁচু পিঠ দিয়ে নিজের চোখ মুছলো। গায়ে সেই সকালে চুড়িদার থাকলো, এই মুহূর্তে তারা চুলগুলো ছাড়া অবস্থায় পিঠের বুকে দুই পাশে ঝুলে আছে। ঢেউ খেলানো চুলগুলো ফাঁকে ফাঁকে কয়েক ফোঁটা বৃষ্টির পানি ঝকঝক করছে। পুরোপুরি ভিজেনি চুল। এই চুলগুলোর জন্য ড্রাইভিংয়ে খুব সমস্যা হচ্ছিল ওর। তাই হাইওয়েতে থেকে নামার পর গাড়িটা কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে হাত খোপা করে আবার আগের স্পিডে গাড়ি চালানো শুরু করলো। চোখে অশ্রুধারা অনবরত বেয়েই চলেছে। না, এটা কোনো ন্যাকামির কান্না নয়, এই কান্না নিজের অপরাধ বোধের জন্য ঝরে পড়েছে। নিজের অন্যায় আর ভালোবাসার মানুষকে বারবার কষ্ট দেওয়ার জন্য বেয়ে চলেছে। আর সেই ভুল শুধরানোর সময় আশায় ভালোবাসাকে আবার নিজের কাছে পাওয়ার আকুতি জন্য ঝরছে। দীর্ঘ 3 ঘন্টা ড্রাইভ করে 12:30টার দিকে তারা একটা বাংলোর সামনে এসে গাড়ি থামালো। বাংলো বাড়ি, তার পরিবেশটা একদম বাংলার পরিচিত সুপরিচিত ইতিহাসের বাড়িগুলোর মতো বাঁশ কাঠ খড় মিলিয়ে তৈরি করা হয়েছে বাড়িটি। এটা রাফান নিজে তৈরি করেছিল অনেক আগে, তার পছন্দ মতো প্রাকৃতিক থিম দিয়ে বানানো হয়েছিল। বাড়িটি পুরো আরোহী বিভিন্ন ফুল গাছ দিয়ে আবৃত। তারা বাড়ির গেটের ভেতর ঢোকে। সেখানকার বডিগার্ড এবং দারোয়ান তারার চেনা। তারা জানে রাফানের যখন আগে মন খারাপ হতো তখন রাফান এখানে এসে বসে থাকতো, নিজের মতো কিছুটা সময় কাটাতো। রাফান কয়েক বাড়ি এখানে নিয়ে এসেছিল ওকে, আর রাফান চলে যাওয়ার পর তারাও মাঝে মাঝে এসে এখানে ঘুরে যেত। তাই এখানকার সব কিছু ওর পূর্ব পরিচিত। যেহেতু সেখানকার সবাই ওকে চেনে, তাই ভেতরে ঢোকার জন্য কোনো বাধা দিল না। নিঃসংকোচে সে ভেতরে ঢুকে দেখলো বাগানের ভেতর রাফানের বাইক রাখা আছে। তার মানে মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিতে গিয়েও আবারও থেমে গেল। চিন্তা বেড়ে গেল আরও যখন দেখলো বাইকটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কিছু কিছু পার্টস ভাঙা। হ্যাঁ, চালানো যাবে, তবে দেখেই মনে হচ্ছিল যে আসার সময় হয়তো কিছু হয়েছিল। তারার মন খচখচ করে উঠে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। গিটারের শব্দ ভেসে আসছে দোতলার ছাদ থেকে, আর হালকা গুনগুন আওয়াজ পাওয়া যাচ্ছে পুরুষালী কণ্ঠের। গানটা যেন যে রাফান গাইছে আর খুব জোরেই গাইছে সেটা বুঝতে সময় লাগলো না, কারণ গানটা জোরে গাওয়ার কারণেই এই বৃষ্টিতেও রাফান গানের আওয়াজ ভেসে আসছে। এই বৃষ্টি মাঝখানে একবার থেমে গিয়েছিল, আবার আগের বেগেই ঝরে পড়া শুরু। গাড়ি থেকে নামতেই তারা আর সম্পূর্ণ শরীর ভেজা যায়, কিন্তু তাতে কোনো হেলদোল নেই ওর। তারা ধীর পায়ে বাংলোর ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে ছাদে যাওয়ার রাস্তা ধরে। ছাদে প্রবেশের সময় গানের কিছু লাইন তারার কানে আসতে থাকে গিটারের সুরে সুরে, যেন কোনো উদাস প্রেমিক তার গভীর ভালোবাসার ব্যর্থতা জানাচ্ছে, সাক্ষী রাখতে চাইছে প্রকৃতিকে, বিচার দিচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে। গিটারের আওয়াজও যেন আজ উদাসীনতায় ভর করে আছে। গানের লাইনগুলো ঠিক তারার বুকে বিঁধে যায়। নিজের স্বামী, নিজের প্রেমিক, সে তার ব্যাপারে যেন নালিশ জানাচ্ছে সকলের কাছে। তারা ছাদের দরজার কাছে এসে থমকে দাঁড়ায়। গানের লাইনগুলো তারাকে এগোনোর জন্য বাধা দিচ্ছে। মনের অনুরাগে বাজে কোন রাগিনী, কাছে সে কেন কাছে আসতে পারিনি। তারা ধীরে ধীরে এক পা দুপা করে এগোতে থাকে, কিন্তু গান থামে না।
আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি যে চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দুম করে গিটারের আওয়াজ থেমে যায়, সাথে সাথে থেমে যায় গানের গলাও, শুধু বেজে যাচ্ছে বৃষ্টির পৈশাচিক নৃত্যের আওয়াজ। একজন দীর্ঘকায় শরীরে পুরুষ উন্মুক্ত গায়ে বসে আছে, পরনে শুধু একটা কালো ট্রাউজার, হাতের পেশি বল বাহুগুলোতে তার শরীরের ক্ষমতার কথা জানান দিচ্ছে। বৃষ্টিতে ভেজা চুলগুলো কপাল ঘাড়ে নেমে আছে, আর তা থেকে চুই করে পানি পড়ছে। বৃষ্টির ভারী ভারী ফোঁটাগুলো এই উন্মুক্ত গায়ে ঠিক তবলা বাজানোর মতো ছড়ছে, আর তাতে ভেজা সোয়েটার আরো আকর্ষণীয় লাগছে। রাতের আধারে চাঁদের আলো আর ছোট্ট একটা হলুদ রঙের নিভু নিভু বাতিতে শরীর সোনালী বর্ণ ধারণ করে সোনার মতো ছকছক করছে। কিন্তু হঠাৎ করে সেই সোনালী আলো নিভে শুধু রুটির মতো গোল চাঁদের আলোয় আলোকিত করছে তাকে। সোনালী রঙের আভা ছড়ানো বাদ দিয়ে রূপলি রঙের আভা নিজের জায়গা দখল করে নিয়েছে। ডিভানে বসে সেই সুদর্শন পুরুষ, যার মুখে গাম্ভীর্য আর হাতে গিটারটা বাম হাতে নিয়ে দাঁড় করিয়ে রাখা আছে, সে এক মনে আকাশের দিকে চোখ বন্ধ করে মাথা উঁচু করে বৃষ্টির ফোঁটা গ্রহণ করছে। তার পায়ের উপর মাথা রেখে অনবরত কেঁদে বৃষ্টিতে নিজের গা ভাসাচ্ছে এক প্রেয়সী। হ্যাঁ, প্রেয়সীটি সেই পুরুষের ব্যক্তিগত, তাই অঝরে কোলে মাথা রেখে নিজের মনের সব কিছু প্রকাশ করতে কোনো দ্বিধা হচ্ছে না তার। তারা এসে ঝাঁপিয়ে পড়েছে রাফানের কোলে। ছাদের আর্টিফিশিয়াল ঘাসের ওপর বসে রাফান কোলে মাথা রেখে নিজের লক্ষ লক্ষ অশ্রু বিসর্জন দিয়ে মনের কথা বলে যাচ্ছে। I'm sorry. I really very, very sorry. I need you, Mr. Criminal. I cannot I cannot live without you. Please forgive me. Return to you. Please forgive me. আমি জানি আমি অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, ভুল বুঝেছি, তোমার অবস্থাটা তোমার দিক দিয়ে বিবেচনা করিনি। অনেক স্বার্থপর আমি, অনেক অনেক, কিন্তু বিশ্বাস করো আমি পারবো না তোমায় ছাড়া থাকতে, পারবো না। তুমি আমার দেয়া সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ পূর্ণতা, যা তোমায় ছাড়া অপূর্ণ। তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তোমাতেই আমি নিবদ্ধ। ফিরিয়ে দিও না আমায়। এবার ফিরিয়ে দিলে, দূরে সরে গেলে আমার উপন্যাস যে অমাবস্যার উদাহরণ হয়ে যাবে। তারা এতগুলো কথা তারা গাম্ভীর্য পাল্টায় না, কিন্তু রাফান ধীরে ধীরে সোজা হয়ে বসে, তারার বাহু ধরে নিজের পায়ের কাছ থেকে সরিয়ে দাঁড় করিয়ে দেয়। রাফানের সোজা হয়ে বসাতেও আর তারার দাঁড়িয়ে থাকাতেও মাত্র 2-3 ইঞ্চির ছোট দেখাচ্ছে রাফানকে। রাফান তারার বাহু ধরে গম্ভীর কণ্ঠে অধিকারের দাবি ফুটিয়ে বলে, লুক অ্যাট মি ফ্লাওয়ার, আমার পায়ের কাছে কেন বসলে? আমি বলেছি না তোমার স্থান আমার পায়ে কোনোদিনও হবে না? তাহলে কেন করলে এই কাজ? আর এসব নাটকের মানে কি? তুমি কার ওয়াইফ সেটা ভুলে গেলে? তোমার কি মনে হয় রাফান ইব্রাহিম ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে বসে থাকবে? তুমি রাগ না ভাঙালে সে আর তোমার কাছে যাবে না? এসব ফালতু চিন্তা ভাবনা নিজের মাথা থেকে এক্ষুনি বের করো, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আর এই বৃষ্টির ভেতর বাড়ি থেকে বের হওয়ার পারমিশন কে দিল তোমায়? নিজেকে কি এখন আমার চেয়ে বড় মনে করো? ঠ্যাং খোড়া করে ফেলবো এক্কেবারে, অবাধ্য কোথাকার। একবার শুধু ঠান্ডা লাগুক, মেরে কানের তবদা ফাটিয়ে দেব। সব কথাগুলো ঠিক ছিল, কিন্তু শেষের কথাগুলো রাফান ধমকে সুরে বলে হাত উঁচিয়ে থাপ্পড় দিতে নিয়েও থেমে যায়। তারা মুখ কুচকে ভয়ে খানিকটা বেঁকে গিয়ে আবার সোজা হয়ে উজবুকের মতো দেখছে। চোখের সামনে যেন আবার সেই আগেকার রাফান দেখছে, কেয়ার করবে অথচ শাসনের ভঙ্গিতে। এসব দেখে তারা মুচকি মুচকি হেসে ফেলল। তারার মুখে হাসি দেখে রাফান আরও রেগে গিয়ে ধমকে স্বরে বলল, হাসছো কেন? এম আই জোকিং উইথ ইউ রিয়েলি ফ্লাওয়ার? বেশি আশকারা পেয়ে গেছো না? শুধু আজকে আমার বাড়িতে কেউ থাকে না বলে তোমাকে আমি এখনো অফিসে যেতে পারমিশন দিচ্ছি, যেন তোমাকে সবসময় আমার চোখের সামনে রাখতে পারি। না হলে তোমার বাড়ি থেকে বের হয় আমি ছুটিয়ে দিতাম কবে। তার আগে বলো এখানে কেন এসেছো? রাফানের কথা শুনে এবার তারা রেগে গেল। আবার নতুন গম্ভীর মুখও তারার মতো নিজের পার্সোনালিটি চেঞ্জ করে তীক্ষ্ণ চোখে রাগের স্বরে বলল, এসেছি, বেশ করেছি।
তুমি কেন আমাকে রেখে চলে আসলে? এই বৃষ্টিতে আমি বের হয়েছি বলে বকছো, আর নিজে বাইক নিয়ে বের হয়েছো। এখন আমি বকি? সব সময় নিজের জোর জবরদস্তি চালাও, কিন্তু নিজের কথাটাই ভাবো না। শুধুই কি তোমাকে বেপরোয়া আর ক্রিমিনাল বলি? এরপর আমিও যদি তোমার এরকম কাণ্ড দেখি, তাহলে একেবারে বন্দুকের নল ঢুকিয়ে দিব মুখে, বলে দিলাম। তারার কথা শুনে এতক্ষণের মুখের গাম্ভীর্য ভাবটা ইতি চেনে জোরে জোরে পেট ধরে হেসে ফেলল রাফান। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে ডিভানে বসে। তারা তাকিয়ে আছে মুগ্ধ নয়নে। এরকম ভাবে রাফানকে দেখা পৃথিবীর সবচেয়ে দামি হীরের মতোই রেয়ার। অমাবস্যার আগের দিন যেমন চাঁদ দেখতে মানুষের হিমশিম খেতে হয়, দেখাই যায় না, রাফানের হাসিটাও তেমন। তারা রাফানের এই মন ভোলানো হাসি দেখে নিজেও গম্ভীর ভাব থেকে ফিরে আসে। চোখে মুখে সন্তুষ্টির ছায়া আর উষ্ণতার ছোঁয়া। রাফান জোরে জোরে হাসছিল, নিজের তাল সামলাতেও না পেরে দুলছিল এদিক ওদিক। হাসতে হাসতে হাতটা টেবিলের সাথে বাড়ি খেতে আহ বলে হালকা আওয়াজ করলো। তারা দেখলো রাফানের ডান হাতের অনেকটা কেটে গেছে, কোনোর নিচে অনেকখানি জায়গা ছুলে গেছে। তারা চিন্তিত মুখে হাতটা টান দিতে যাবে, অমনি রাফান তারার হাত হ্যাচকা টান মেরে নিজের কাছে কোলে নিয়ে বসলো। তারার দুই পা নিজের কোমরের দুই পাশে জড়িয়ে নিল। তারার পায়ের ধাক্কায় টেবিলটার সাথে সাথে হেলান রাখা গিটারটাও নিচে পড়ে গেল। যদিও বৃষ্টিও এখন মনের মাধুরী মিলিয়ে ধীরে ধীরে পরে রোমান্টিক মুহূর্ত তৈরি করছে, কিন্তু রাফানের তাতে প্রক্ষেপ নেই। তারাকে নিজের কোলে নিয়ে রাফান দুটো ঠোঁট জোড়াকে পরস্পরের সাথে মিলিয়ে দেয়। দুজনের চোখে গভীর হয়ে উঠে নেশালো দৃষ্টিতে। চোখের পাপড়ি একবার খুলছে তো আবারও বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘ সময়ের জন্য। রাফান তারার কোমর ধরে আরো শক্ত করে, আরো কাছে, আরো একবারে কাছে নিজের বুকের সাথে মিলিয়ে ফেলে, যেন 0.00001 সেন্টিমিটারের দূরত্ব কেউ তাদের মাঝে তৈরি করতে না পারে। রাফান তারাকে নিজের উন্মুক্ত খোলা বুকের সাথে মিশিয়ে ফেলে। তারার শ্বাস ভারী হতে থাকে, ঠোঁট একটু প্রশস্ত হয়ে ফাঁকা সৃষ্টি করে শ্বাস নেওয়ার জন্য। রাফান তারার ঠোঁট থেকে নেমে নিজের মুখে গলার কাছে নিয়ে আসে, উমাদের মতো চুমুনে বেগুনি রঙের দাগ ফেলতে থাকে গলায়। তারা রাফানের বুকে ঘাড়ে খামচে ধরে, এতে আরো বেশি পাগল হয়ে যায় রাফান। তারার গলায়, গালে, ঘাড়ে ঠোঁট বেয়ে পানিগুলো কণাগুলো শুষে নিতে থাকে আলতো ঠোঁটের স্পর্শে। এবার আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। রাফান তারাকে ওভাবে নিজের কোমরে পেঁচিয়ে ধরে, ধীরে ধীরে বাংলোর ভিতরে ঢুকে নিজের রুমে গিয়ে ভেজা পোশাকেই বিছানার উপর শুয়ে দেয়, চুলগুলো সরিয়ে দেয় পিঠের নিচ থেকে। ঘরের সব লাইটগুলো একে একে অফ হয়ে যায় রাফানের হাতের এক তালিতে। অন্ধকার ঘরে দুজনের বাড়ি নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। রাফান তারার কানের কাছে মুখ নিয়ে আজকে স্বরে বলে উঠছে, নিজের থেকে যখন আমার কাছে এসেছো, এবার আর পালাতে পারবে না। আজ টাই নেই তো কি হয়েছে, হাত দিয়ে বেঁধে ফেলবো তোমায়, ঠিক যেভাবে নিজের জীবনের সাথে বেঁধে দিয়েছি সেভাবে। রাফানের কথায় তারার কিছু একটা খেয়াল হয়। তারা মুহূর্তের মধ্যে নেশালো ঘোর থেকে বের হয়ে সম্বিত ফিরে পায়, সাথে সাথে ওর কপাল কুঁচকে যায়। তারার মুখভঙ্গি সন্দেহভাজন ঠেকলো। রাফান দৃঢ় কিন্তু কোমল স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফ্লাওয়ার, কোনো সমস্যা? আজ কত তারিখ? 7ই আগস্ট। শিট, আম সরি ফ্লাওয়ার, আম সরি। রাফানও তারিখের কথা মনে করতে ঘর থেকে বেরিয়ে আসে দ্রুত গিয়ে একজন সার্ভেন্টকে বলে কিছুর ব্যবস্থা করে দিতে। তারা রুমে শুয়ে পেঁচে হাত দিয়ে ধরে আছে ব্যথায়। এতক্ষণ মাথাতেই ছিল না ব্যাপারটা। রাফান একটু পর রুমে কয়েকটা ব্যাগ নিয়ে ঠোকে। ব্যাগগুলো তারার হাতে দিয়ে বলে, নাও চট করে শাওয়ার নিয়ে ড্রেসটা পাল্টে ফেলো, আর প্যাডও আছে এখানে। তুমি যাও, আমি তোমার জন্য খাবার আনছি। তুমি ফ্রেশ হবে না? তুমি তো অনেকক্ষণ ছিলে। তুমিও ফ্রেশ হও, যাও। আমি কোনো কথা শুনতে চাই না। ওকে বেবি গার্ল, বাট নাও ইউ গো। সবগুলো কথাই কোমল স্বরে বলে শেষের কথাটা শাসনের মতো করে বলে। তারা কপালে আলতো চুমু দিয়ে চলে যায়। তারাও শাওয়ার নিতে চলে যায়। তারা ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা টি শার্ট আর কালো মিলি ট্রাউজার পরে ফেলে।
রাফানও খাবার নিয়ে ঘরে ঢুকে। রাফান খাবারের কথা বললে তারা না খেয়ে আগে একটা ফার্স্ট এড বক্স নিয়ে রাফানের হাত ধরে খাটে বসে পড়ল। কাটা আর ছোলা জায়গাগুলোতে কোমল হাতে ব্যান্ডেজ করে দিল। রাফান তারার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন পৃথিবীতে এই মুহূর্তে তার চেয়ে সুখী আর কেউ নেই। তার যা পাওয়ার কথা ছিল সব পেয়ে গেছে, আর কিছুই দরকার নেই এ জীবনে। নিজের শক্ত হাতটা বাড়িয়ে তারার কোমল হাতটা ধরে তাতে অধর ছুঁয়ে নিজের ভালোবাসাটা প্রকাশ করলো, নীরবে কিন্তু সম্মতিতে। তারপর যত্ন সহকারে তারার হাতের নিচের আরেকটা হাত রেখে বলল, আমাদের আরো অনেকটা পথ একসাথে যেতে হবে ফ্লাওয়ার। তুমি এভাবেই আমার অর্ধাঙ্গিনী হয়ে আমার পাশে থেকো। যদিও তুমি চাও বা না চাও, ভবিষ্যতে যদি তোমার মতামত পরিবর্তনও হয়, তবুও তোমাকে আমার সাথেই থাকতে হবে। পিরিয়ডের জন্য পেট ব্যথা আর মাথা ব্যথায় তারা ছটফট করছে রাতভর। রাফানুকে খাবার খাইয়ে ওষুধ দিয়েছে, কিন্তু তাতে লাভ হয়নি। ব্যথা কমার নামই নিচ্ছে না। তারা চোখ মুখ কপাল সব কুচকে কচ্ছপের মতো ব্যথা কুকড়ে আছে, একটু পর পর গোঙাচ্ছে। তারার এই অবস্থা দেখে রাফানের ঘুম শান্তি হারাম হবার অবস্থা। সেই রাত 1টা থেকে রাফান তারার পাশে বসে আছে। তার প্রেয়সীর এই অবস্থা, তার নিজেরও কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। চেহারার ভেতর স্পষ্ট চিন্তার ছাপ। কপাল কুঁচকে অসহায়ের মতন পাশে বসে সেবা করছে। কতক্ষণ মাথা টিপে দিচ্ছে, তো কতক্ষণ পায়ে মালিশ করে দিচ্ছে, কতক্ষণ পেটে মালিশ করে দিচ্ছে। নিজের উষ্ণ হাত দুটো বিরামহীন ভাবে সঁপে দিয়েছে নিজের ফ্লাওয়ারের সেবায়। দেখতে দেখতে ফজর আজান দিয়ে দিয়েছে। রাফান এখনো নির্ঘুম বসে আছে তারার পাশে। অনেকক্ষণ পর তারা ঘুমিয়েছে। ব্যথা একটু কমেছে বোধ হয়, তাই ঘুমাতে পেরেছে। রাফান ব্যথিত দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে আছে। হাত দিয়ে তারার কপালে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। কপালে হালকা করে শব্দ করে চুমুকে ফিসফিস করে বলল, এই 6টা বছর আমার জন্য তোমাকে একা একাই কষ্ট করতে হয়েছিল, তাই না ফ্লাওয়ার? কিন্তু এখন থেকে আমি এসে গেছি, আবার আগের মতো তোমাকে আগলে রাখবো। তোমার সবগুলো কষ্ট আমি সরিয়ে দেব, আর একা থাকতে হবে না তোমায়, প্রমিস। কতগুলো বলে রাফান খাট থেকে উঠে যায়। নিজের একটা কালো টি শার্ট পরে ওয়াশরুমে যায় উজু করতে। উজু করে বের হয়ে ফজরের নামাজ পড়া শেষ করে খোদার দরবারে দুহাত তুলে মোনাজাত ধরল। ও আমার সৃষ্টিকর্তা, আমার তারার সৃষ্টিকর্তা, এই সারা বিশ্বের মহান স্রষ্টা, তোমার যে ক্ষমতাবান আর কেউ নেই। এই দুনিয়াতে আমার মতো সামান্য মানুষকে তুমি অনেক ক্ষমতা দিয়েছো, অনেক বড় সাম্রাজ্যের অধিকারী করেছো, কিন্তু তবু আমি অনেক বড় পাপী। জীবনে কম পাপ করিনি, তবুও তুমি আমার থেকে আমার প্রিয়তমা স্ত্রীকে কেড়ে নিও না। আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। তুমি শুধু আমার ফ্লাওয়ারের সব কষ্ট দূর করে দাও, ওকে রক্ষা করো। ওর যদি কোনো পাপ থেকে থাকে, তবে তার শাস্তি আমাকে দিও মাবুদ। ওর ক্ষমতা নেই তোমার শাস্তির সামনে দাঁড়ানোর, আর আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই। আমি বরাবরই তার প্রতি সন্তুষ্ট, তাই তুমি ওকে কোনো কষ্ট দিও না প্রভু। হে আল্লাহ, আমার ফ্লাওয়ারকে যেন আমি আমার শেষ শ্বাস পর্যন্ত রক্ষা করতে পারি। তুমি আমাদের ক্ষমা করো প্রভু, আমিন। নিজের দীর্ঘ মোনাজাতে এই পাগল পুরুষটা শুধু তার প্রেয়সীর জন্যই চাইলো, অথচ নিজের জন্য কিছুই চাইলো না, বরং তার ভাগের শাস্তিটুকু নিজের করে নিল। নামাজ শেষ করে উঠে তারার পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে ক্লান্তির শ্বাস ছেড়ে নিজেও ঘুমের দেশে পাড়ে জমালো। সকাল 7টা তারা ঘুম ভাঙে, চোখ মেলে নিজেকে রাফানের বুকের ভিতর আবিষ্কার করে। রাফানের দুহাত শক্ত করে জড়িয়ে আছে তারাকে, যেন কোনোভাবে ছেড়ে দিবে না ওকে। সব কিছু দিয়ে আগলে রাখবে নিজের কাছে। গতকালের যত্নে ভালোই কাজ দিয়েছে। সকালে আর পেট ব্যথা মাথা ব্যথা করছে না তারার। তারা নিজের ডান হাতের 2 আঙ্গুল দিয়ে রাফানের চোখের পাপড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল। কিন্তু কি সুন্দর চোখ দুটো! চোখ থেকে হাত সরিয়ে নাক ছুঁয়ে দিল আস্তে আস্তে। ঠোঁটের কাছে নামতে রাফানের শক্ত হাতের কাছে ধরা পড়ে গেল তারা নরম কোমল হাতটা। তারা ভয় পায়নি, কিন্তু যথেষ্ট চমকে গেছে। তারার হাত ধরে রাফান তার নিজের গালের উপর হাতটা রেখে ঘুম ঘুম চোখে তারার তাকালো। তবে ভালো করে ঘুম না হয়, ঘুমের রেশ কাটাতে দেরি হচ্ছে। রাফান হাসকি স্বরে তারার দিকে মিষ্টি হাসি দিয়ে বলল, গুড মর্নিং ফ্লাওয়ার, আফটার এ লং টাইম ইটস এ নাইস মর্নিং ফর মি।
রাফানের ঘুমের মধ্যে হাসকি স্বরে কথা বলা কথাগুলো তারার শরীরে বিদ্যুৎ প্রবাহের মতো শিহরণ সৃষ্টি করলো। তারা মুচকি এসে ঘুম ঘুম গলায় বলল, গুড মর্নিং মিস্টার ক্রিমিনাল। এবার ওঠো, মেনশনে ফিরতে হবে, এরপর অফিসেও যেতে হবে আজ। তারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাফাত নাটকীয় স্বরে বলল, আজকে না গেলে হয় না? আমার তো এখানে ভালোই লাগছিল, আর কয়টা দিন থেকে অপেক্ষা করে একেবারে হানিমুন সেরে গেলে হয় না? রাফানের কথার ইঙ্গিত বুঝে তারা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। এক ধাক্কায় রাফানকে ফেলে খাট থেকে উঠে গিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমিও ফ্রেশ হয়ে নাও, যাও। মৃধা মানসন সকাল 9টা ডাইনিং টেবিলে বসে আছে তারা। রাফানের বিজয়কে সকাল সকাল রাফানই ডেকেছে। রাফানের পাশে বসে আছে তারা, আর রাফানের সোজাসুজি চেয়ারে বসে আছে বিজয়। আশেপাশে কোনো সার্ভেন্ট নেই, তারা নিজেই সার্ভ করে দিচ্ছে। সবাই চুপচাপ ব্রেড অমলেট খাচ্ছে। সকলে নীরবতা ছুটিয়ে বিজয় উত্তেজনার সঙ্গে জিজ্ঞেস করে রাফানকে, কি রে, এখানে কি আমাকে খেতে রেখেছিস নাকি তুই? যেটা বলবি তাড়াতাড়ি বল। বিজয়ের কথা শুনে রাফান গম্ভীর মুখে খেতে খেতে বলে, তোর পেয়ারের এক্স আজকে ধানমন্ডি রেস্টুরেন্টে যাবে ব্লাইন্ড ডেটে, এটাই বলতে ডেকেছিলাম। রাফানের কথা শুনে বিজয় আর তারা দুজনই কপাল কুঁচকে তাকায়। বিজয় একটু সন্দেহজনক ভাবে জিজ্ঞেস করে, আলপনার কথা তুই জানলি কি করে? তোর মতো হাদা বোদা নই আমি, আর ওরা যেহেতু আমার রেস্টুরেন্টে আসবে তাই এটা জানাটা আমার জন্য অসম্ভব কিছু না। ওরা কাল রাতেই বুকিং করে রেখেছিল, আর সাথে সাথেই কবির আমাকে জানায়। যদিও আমি আগেই জেনেছিলাম যে আলপনার পরিবার থেকে ওর বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। আমার কথা রাখতে গিয়ে যেহেতু তাদের ব্রেকআপ হয়েছিল, তাই আমি এতটুকু করতেই পারি, তবে বাকিটা তোদের বিষয়। রাফানের কথা শুনে এবার চিন্তায় পড়ে গেল বিজয় আর তারা। হুট করে তারার মাথায় বুদ্ধি আসতে তুড়ি বাঁচে বলল, আই হ্যাভ এ প্ল্যান। নাইস প্ল্যানিং ভাবি, দারুণ বলেছো। তাহলে আজই যাব তোমার বান্ধবীর মন ভাঙাতে। তবে এখন ভাবি হিসেবে এই দেবরটার একটা আবদার রাখা চাই। আমাকে 1 কাপ চা খাওয়ালেই হবে। ভাবি, তোমার হাতের চা অসাধারণ। অনেক বছর আগে খেয়েছিলাম, কিন্তু এখনো জিভে লেগে আছে। বিজয়ের কথা শুনে রাফান কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, আমার বউকে কি পেয়েছিস তুই? থাপড়ে কান লাল করে ফেলবো। বের হ, তোর আর ব্রেকফাস্ট করতে হবে না, বেরো। সারা দেবরগিরি ছুটিয়ে দেবো আমি। আহা, এভাবে বলছো কেন? 1 কাপ চাই তো, আর ভাবি হিসেবে না, আজকে আমি বেস্ট ফ্রেন্ডের হবু বর হিসেবে ট্রিট দেব। একদম না ফ্লাওয়ার, আমি না করেছি মানে না। প্লিজ, 10 মিনিট লাগবে মাত্র। শেষমেশ তারা জোরাজোরিতে রাফান রাজি হয়। তারা ছুটে চলে যায় রান্নাঘরে। পুরো রান্নাঘরটা আভিজাত্যে মোড়া। সাদা রঙের সেলফ, কতগুলো উঁচু উঁচু তাক, চামচ, প্লেট, সব কিছুই খুব সুন্দর করে সাজানো রান্নাঘরে আছে। ঠিক যেভাবে 6 বছর আগে রাবিয়া বেগম সাজিয়ে রাখতেন সেভাবেই, একটু পরিবর্তন করা হয়নি। এটা তারার করার নির্দেশ। তারা রান্নাঘরে গিয়ে ইলেকট্রনিক গ্যাস স্টোভটা জ্বালিয়ে দিল। তাতে চা বানানোর জন্য একটা প্যানে রেখে তাতে দুধ আর চিনি ঢেলে দিল। চায়ের পাতি নামানোর জন্য তাক থেকে পা উঁচু করে চা পাতির কৌটো নামাতে গিয়ে তারার দমই আটকে যাবার মতোই হাল হলো। রাফান তারার কোমর ধরে উঁচু করেই ধরেছিল যেন সে সহজে কৌটো নামাতে পারে, কিন্তু এমনভাবে ধরলো যেন তারার পুরো শরীর শিহরিত হলো। তারা বাড়িতে হাঁটু সমান একটা সাদা টপস আর সাদা কোটি পরেছিল, সাথে সাদা প্লাজো। আর রাফান ইচ্ছে করেই তারার সাথে মিলিয়ে সাদা ট্রাউজার আর সাদা হাতা কাটা টি শার্ট পরেছিল। রাফানের হাতে সুগঠিত পেশিগুলো বের করা, হাতের বেঞ্চগুলো অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছিল। রাফানোর পৌরশালী হাত দিয়ে ধীরে ধীরে তারার কোমর আঁকড়ে ধরল, কানে কানে ফিসফিস করে বলল, আমার কথা না শুনে চা বানাতে এসেছো, এখন শাস্তি পেতে হবে তো ফ্লাওয়ার। এবার দেখবো তুমি কতক্ষণ এসব সহ্য করতে করতে চা বানাতে পারো। কথাটা বলে রাফান বাঁকা হাসলো। তারা চট করে রাফানের হাত ছাড়িয়ে পুনরায় চুলার কাছে এলো। যদিও রাফান ইচ্ছে করেই তারাকে যেতে দিল। তারার গরম ফুটন্ত দুধে চায়ের পাতি ঢাললো, চায়ের পাতি দিয়ে চামচ দিয়ে
নাড়তে নাড়তে আবারও তারার শরীর গরম হয়ে যাচ্ছিল, গাল লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করছিল। রাফানের শক্তপোক্ত হাত দুটো তারার বুক কোমর জড়িয়ে রেখেছিল, নিজের থুতনিটা তারার কাঁধে রেখে গলায় আস্তে আস্তে চুমু খাচ্ছিল যেন তারা বেসামাল হয়ে পড়ে। তারা যখন রাফানের এসব পাগলামিতে পুরোপুরি বেসামাল হয়ে পড়েছিল তখনই শয়তানি হাসিতে রাফান তারাকে ফট করে ছেড়ে দিল। তারার দুই বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল বাম হাতে। তারার এক বাহু ধরে ডান হাতের উঁচু পিচ দিয়ে তারার গালে হাত রেখে কোমল দুষ্টুমির স্বরে বলল, এ কি, তোমার গাল গরম হয়ে আছে কেন ফ্লাওয়ার? হাতটাও তো গরম, কি হলো? রাফান দুষ্টু হাসি দিয়ে আবার নিজের হাসিকে কন্ট্রোল করে হাসি গিলে নিল। তারা লজ্জায় মাথা নুয়ে আমতা আমতা করে বলল, আমা মামা মানে গরম চা বানাচ্ছি তো তাই। এই তুমি যাও তো এখান থেকে, যাও, হাজির লোক একটা। তারার কথা শুনে রাফান রাগী স্বরে ধমকে বলল, কি বললে? আমার বাড়ির রান্নাঘর থেকে তোমার কথায় আমাকে যেতে হবে? রাফান ইব্রাহিমের জীবনে এখনো এত দুর্গতি আসেনি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার, এবার আসুন, আপনার মতো মানুষকে রান্নাঘরে থাকতে হবে না, মহামান্য। তারা রাফানকে ধরে রান্নাঘর থেকে বের করে দেয় জোর করে। রাফানও তারার কাঞ্জে হেসেই ফেলে। রান্নাঘর থেকে চলে যেতে যেতে বলে, হিসেবটা তোলা রইল, 5 দিন পর ফেরত পাবে। তারা রাফানের কথায় লজ্জা পাবার বদল উচ্চস্বরে হেসে দিল। চা বানানো শেষ করে লিভিং রুমের দিকে গেল। টেবিলে চায়ের কাপগুলো রেখে রাফানের পাশের সোফায় বসে পড়ল। সবার চোখে মুখে আলাদা একটা প্রশান্তি। বিজয় হাসি মুখে করে চায়ের কাপটা তুলে তাতে চুমুক দিল। আহা বলে চোখ বন্ধ করে ফেললো আর বলল, এই না হলে আমার ভাবি। রাফানও এক কাপ চা নিয়ে চুমুক দিয়ে বলল, ছ্যা, এটা কি চা বানিয়েছো ফ্লাওয়ার? তারা আর বিজয় দুজনেই চোখ কপাল কুঁচকে রাফানের দিকে তাকালো। বিজয় কিছু বলতে যাবে অমনি রাফানের চোখ গরমে থেমে গেল। রাফান তার উদ্দেশ্যে পুনরায় বলল, বিশ্বাস না হলে খেয়ে দেখো। এভাবে তাকিয়ে লাভ নেই, আমি কি মিথ্যা বলবো নাকি? ট্রাস্ট মি ফ্লাওয়ার, এর চেয়ে বাজে আর কোনো চা হয় না। ওয়াচ্ছু। রাফান তারার দিকে কাপটা এগিয়ে দিল। তারা ইতস্তত বোধ করলো, এত বাজে তো হবার কথা না। চায়ের কাপটা হাতে নিয়ে তাতে চুমুক বসালো। না তো, চা তো ভালোই হয়েছে, মিথ্যে বললে কেন? রাফান তারার হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিয়ে এবার মুগ্ধতায় চোখ বন্ধ করে বলল, এবার ঠিক আছে। সত্যি ফ্লাওয়ার, তোমার ঠোঁটে ম্যাজিক আছে। ইউ আর টোটালি ম্যাজিক্যাল। দ্যাটস ওয়াই ইভেন রাফান ইব্রাহিম মৃধা ক্যান্ট ইগনোর ইউ। রাফানের কাঞ্চে তারা এবার পাহাড় সমান লজ্জায় পেয়ে গেল। এই নির্লজ্জ লোকটা নিজের বেস্ট ফ্রেন্ডের সামনে কি সব বলছে। বিজয় মিটিমিটি হাসছে। চাটা খেয়েই বিজয় ফোনটা নিজের পকেটে ঠুকাতে ঠুকাতে বলল, আচ্ছা তাহলে এবার আসি, প্রস্তুতি নিয়ে। তারা চোখ দিয়ে সাই দিল। রাফান কোনো অভিব্যক্তি দেখালো না, এমন ভাব নিল যেন কিছুই শুনেইনি। বিজয় বেরিয়ে গেল। রাফান তারাকে উদ্দেশ্য করে বলল, বেবি গার্ল রেডি হয়ে নাও, অফিসে আজকে একটা ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট আসবে, বড় মিটিং আছে। ওকে মিস্টার ক্রিমিনাল। সময় 11:27। আকাশে মেঘের কোনো বালাই নেই। কড়া রোদে ছাতা হাতে নিয়ে হাঁটতে হচ্ছে সবাইকে। গরমে অস্থির সকল মানুষ। যদিও এসির ভিতর বসলে আশেপাশের গরম আবহাওয়া ব্যাপারটা বোঝা যায় না। ব্যস্ততম শহরে গরমের ভেতরে হাঁপিয়ে উঠেছে রাস্তাঘাটের সাধারণ জনতা। আভিজাত্য মোড়ানো এক হোটেলে সুন্দর করে সাজানো প্রতিটি কোনায় কোনায় দেশি বিদেশি ঐতিহ্য শোভা পায়। আলপনা আর তার জন্য পছন্দ করা পাত্র আকাশ বসে আছে একটা রেস্টুরেন্টে এক টেবিলে। কিন্তু এখানে এসে দুইজনই ভারী অবাক। কি ব্যাপার? তারা ছাড়াও সেখানে আরও কেউ নেই কেন? এটা তো সম্ভব হতেই পারে না। রেস্টুরেন্টটি বাংলাদেশের বড় বড় নামকরা রেস্টুরেন্টের প্রথম তালিকায় রয়েছে, যেখানে রাত দিন মানুষের আনাগোনা থাকে। সেখানে এখন আলপনা আর আকাশ ছাড়া আর কেউ নেই। ওয়েটারকে ডাকলে সামনে আসে, নয়তো কোথায় চলে যায়। সহজে এদিকে আসতে চায় না। দুজন বড় আশ্চর্য হয়ে যায়। আকাশ ছেলেটাকে দেখতেই অনেকটা সভ্য ভদ্র ভালো ঘরের ছেলে বলেই মনে হয়। আলপনার বাবা একজন ব্যবসায়ী, টাকা পয়সার ও অভাব নেই তার।
তাই আলপনার জন্য একটা ভালো পাত্র খোঁজ করা তার জন্য কোনো ব্যাপারই নয়। আর আকাশের পরিবার যথেষ্ট সচ্ছল। আকাশ আমেরিকায় একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি করে। সেখানে বউ নিয়ে সেটেল হওয়ার পর ইচ্ছে তার এবং তার পরিবারের। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সামনে বসে আছে আকাশ। আলপনার মুখেও হাসি, তবে সেটা শুধু ভদ্রতা রক্ষার জন্য। বাবার জোরাজুরিতে সে এখানে আসতে বাধ্য হয়েছে। আসার পর সৌজন্য বজায় রাখতে কুশলাদি বিনিময় করলেও এখন কেউ কারো সাথে কথা বলছে না। আলপনার কথা বলার ইচ্ছে নেই, আর আকাশ আলপনার চুপ থাকার জন্য ইতস্তত বোধ করছে কি বলবে ভেবে। দুজনের নীরবতা ভেঙে আকাশ অত্যন্ত নম্র ভদ্রভাবে কথা বলে উঠল। তা আপনি এখন কোথায় চাকরি করছেন যেন? জি, আমি এখন নিজের বাবার ব্যবসাতেই সাহায্য করছি যতদূর পারি। আপাতত এর বাইরে কোনো চাকরি করছি না। ও, খুব ভালো। আমার সাথে আমেরিকায় গেলে তা আপনার কি ইচ্ছা, চাকরি করবেন নাকি বাড়িতে থাকবেন? আই মিন হাউস ওয়াইফ হবেন? আমার বউ হবে, আর কিচ্ছু হতে হবে না। পরিচিত পুরুষালী কণ্ঠে পিছনে ঘুরে তাকালো আলপনা। দেখলো নেভি ব্লু রঙের শার্ট ইন করে অফ হোয়াইট প্যান্টের সাথে পরে এসেছে, হাতগুলো মোচা করে উপরে কোণে পর্যন্ত গোটানো, চোখে সানগ্লাস ও আছে, চুলগুলো জেল দিয়ে স্টাইল করা। আলপনা এভাবে এত ফিটফাট করে বিজয়কে দেখতে পেয়ে চোখ নামাতেই পারছে না। দেখে মনে হচ্ছে বড় কোনো অফিসার পদের কেউ হবে। কেমন যেন নায়ক নায়ক ভাব। বিজয়ের মুখে বউ হওয়ার কথাটা আলপনার মাথা থেকে বেরি হয়ে গেলেও আকাশ আশ্চর্য হয়ে গেছে। শিকুচকে বিজয়ের দিকে তাকিয়েছে, আর বিজয় এক পা করে আলপনাদের টেবিলের সামনে এসে ঠিক আলপনার গা ঘেঁষে একটা চেয়ারে নিয়ে বসে পড়ে। আলপনা বিজয়ের এমন কাণ্ডে হাঁ হয়ে তাকিয়ে আছে। আকাশ তার নিজের উৎকণ্ঠা থেকে প্রশ্ন করে, এ কি, আপনি কে? আর আপনার বউ হবে মানে মশকরা করছেন? বিজয় আকাশের কথা বিদ্রুপের হাসি হাসায়, যেন মস্করা সে করছে না, বরং তার সাথেই মস্করা হচ্ছে। ছোচের কোণে হাসি রেখে বিজয় আকাশের দিকে তাকিয়ে বলে, ব্রাদার, তুমি যে মেয়েটাকে বিয়ে করতে এসেছো সেই মেয়েটাকে আমি আরো আগে থেকেই বুকিং করে রেখেছি। হ্যাঁ, অনেকদিন ঝগড়া করে কথা হয়নি, তবে তারও একটা কারণ ছিল। এসব এখন সব ঠিক হয়ে গেছে। এখন আমি আমার জিনিস নিজের কাছে পার্মানেন্টলি আনার ব্যবস্থা করব। তাই আরেকজনের জিনিস নিজের করে পাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করে এখন বিদায় হও। তুমি এখানে কেন এসেছো বিজয়? আমার জীবনটাকে একেবারে নষ্ট না করে শান্ত হবে না? চলে যাও তুমি এখান থেকে। তোমার কাছে আমার কোনো ইম্পর্টেন্স নেই, তাই তোমার কাছে আমি ফিরবো না। আমি আকাশকে বিয়ে করব, এটাই ফাইনাল। রাগ আর অভিমানী গলায় আলপনা কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চোখের ইশারায় আকাশকেও উঠে যেতে বলে। আকাশ চেয়ার ছেড়ে উঠতে নেবে, অমনি বিজয় দুদিকে দুই হাতে নাটকীয় ভাবে ব্যাকুলতা দেখিয়ে বলে, আরে আরে, কোথায় যাচ্ছ? বসো, কেউ নড়বে না, বসো। দুদিন উঠতে গিয়ে আবার বসে পড়ে। আলপনা মৃদু চেঁচিয়ে বিজয়কে বলে, কি শুরু করলে? এটা কি তুমি নাটক পেয়েছো? তোমার মতো মানুষকে চিনি না ভেবেছো? একবার ছেড়ে গেছো, আবার এখন ইচ্ছে করছে আবার ব্যাক করবে। এরপর আবার যখন তোমার ইচ্ছে হবে তখন আবার দূরে ঠেলে দিবে। আমাকে কি পুতুল মনে হয় তোমার কাছে? না, তুমি আমার ম্যাডাম, তোমাকে ছাড়া আমি থাকতে পারি বলো? একজন ন্যাকামো করে আলপনা থুতনি ধরে বিজয় কথাগুলো বলে উঠছে, বলে এক গাল হেসে আবার আকাশ ওদের কাণ্ড দেখে ফ্যাল করে তাকিয়ে থাকে। এরপর নিচে বিরক্ত হয়ে বলে, দেখুন মিস আলপনা, আমি একজন ব্যস্ত মানুষ। আপনি যদি মনে হয় আমাকে বিয়ে করবেন তাহলে এক্ষুনি এখান থেকে চলুন, না হলে সাপ সাপ বলে দিন আমি চলে যাচ্ছি এখান থেকে। আকাশের কথা আলপনা উঠতে গেলে বিজয় ওর হাত ধরে টান মেরে আবার চেয়ারে বসিয়ে দেয়। আলপনা অসহায় চোখে আকাশের দিকে তাকালো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে চেয়ার থেকে রাগ দেখিয়ে উঠে চলে যায়। হয়তো আর আলপনার মুখটাও দেখতে চায় না। যদিও আলপনা আকাশের সাথে বিয়ে ভাঙার জন্য মনে মনে খুশি হলো, কিন্তু বিজয়ের জন্য সেটা দেখাতে পারল না। বিজয়ের হাত ধরা ঝাড়া মেরে নিয়ে নিজের হাত ছুটিয়ে ফেলল। চেয়ার থেকে উঠে দু কদম পিছিয়ে তর্জনী উঠিয়ে বিজয়কে শাসানোর ভঙ্গিতে বলল,
দেখো, বন্ধ করো এইসব নাটক। তুমি জানো আমাদের মধ্যে আর সম্ভব নয় কোনো কিছু। যেটা ভেঙে গেছে সেটা নিয়ে আমি আর বাড়াবাড়ি করতে চাই না। তুমি আমার জীবনে অনেক আগে পাস্ট হয়ে গেছো, আর আমি তোমাকে রেখে অনেক দূর এগিয়ে গেছি। সুতরাং এখন তোমার রাস্তা আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। আলপনার কথাগুলো মুখে আঙুল চেকে খুব মনোযোগ দিয়ে শুনতে থাকলো, বলতে লাগলো। হুম 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 আর কিছু? সে যাই হোক, এখন মূল কথায় আসি। তোমার এই অযথা রাগ আমার আর ভালো লাগছে না। তুমি ভালো করেই জানো আমি কেন রাফানের কথা তোমায় বলতে পারিনি। কারণ আমি রাফানকে প্রমিস করেছিলাম, আর বেস্ট ফ্রেন্ডকে দেয়া প্রমিস আমি ভাঙতে পারতাম না, তাই চুপটি করেছিলাম। তোমার কথার উত্তর দিতে পারিনি। কিন্তু তুমি কি করেছিলে? ভুল বুঝে ছেড়ে চলে গেছিলে। আমার কথাগুলো বোঝার চেষ্টাও করনি। তবে এখন এসব পুরনো ঝামেলা থেকে আমি মুক্তি চাইছি। রাফান আর নয়নতারা ভাবি দুজনেই ভালো আছে, একসাথে আছে। তাদের মধ্যকার সকল প্রবলেম আর ঝগড়া দূর হয়ে গেছে। তাই তাদের জন্য আমাদের ভিতরের ঝামেলাটাকে বাড়াতে দিয়ে বা আলাদা থেকে লাভ নেই। চলো আমরা আমাদের সবকিছু ঠিক করে ফেলি। চলো বিয়েটা করেই নিই। ওই রাফান শালা সবসময় আমার এক ধাপ আগে থাকে। বিয়েটাও আগেই করে নিল, আর আমি এখনো ব্যাচেলর। না না, এটা আর মানতে পারছি না। খুব শীঘ্রই বিয়ে করবো আমরা। যদি না করি তাহলে কি করবে তাহলে? তাহলে রাফান যেভাবে ভাবিকে বিয়ে করেছিল সেভাবেই তোমাকে বিয়ে করে নিয়ে যাব। আমারও বন্দুক আছে একটা। হয়তো রাফানের মতো রাইফেল আর বন্দুকের গোডাউন বানাতে পারিনি, তবে বন্দুকের লাইসেন্স একটা আমারও আছে। সেটা দিয়েই ঠুকে দে। কথা শেষ করতে না পারে না বিজয়। একদমই কথাগুলো বলতে বলতে নিজের বুকে ভারী কিছু স্পর্শ অনুভব হয়। দেখে আলপনা তার বুকের সাথে লেপ্টে আছে। বিজয় আর কথা বলে না, এক হাত মাথায় রেখে অন্য হাত পিঠে বুলাতে থাকে। নীরবে আপন করে নেয় একজন আরেকজনকে। বিজয় টের পায় আলপনার চোখের পানি। আলপনা একবার দুবার নাক টান দিয়ে বাচ্চাদের মতো বলে, আর ছেড়ে যাবে না তো? কথা দাও, এরপর যাই হোক আমার সাথে সবকিছু শেয়ার করবে। বিজয় আলপনার দু হাত নিজের বাম হাতের উপর রেখে তার উপর নিজের ডান হাত রেখে চোখের পলক ফেলে সায় জানায় যে সে যাই হয়ে যাক সবকিছু শেয়ার করবে। দুটো আধ ভাঙা মন এভাবে আবারও জোড়া লেগে যায়। কে বলে ভাঙা জিনিস জোড়ানো যায় না? সে বোধহয় রাফান আর তারা বিজয় আর আলপনাকে দেখেনি। ভাঙা জিনিস জোড়ানো যায়, হয়তো তার দাগগুলো থেকে যায়। তবে সেটা যদি সুন্দর করে সাজানো চায়, সেই দাগ আর চোখে পড়ে না, বরং সেটা আগের চেয়েও সুন্দর হয়ে যায়। একটা অন্ধকার কুঁড়ে ঘর, চারিদিকে ভুতুরে পরিবেশ, যেন আমাবস্যা ভর করেছে ছিজি পোকার ডাকে। পরিবেশটা আরো ভুতুরে মনে হচ্ছে। অন্য সময় হলে হয়তো এই ছিজি পোকার আওয়াজ ভালোই শুনতো, কিন্তু এই অন্ধকার কুটিরে সেই আওয়াজটা বিচ্ছিরি ঠেকছে। একজন পুরুষের ভারী নিঃশ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। অত্যন্ত ক্লান্তি নিয়ে দম ছাড়ছে জোরে জোরে। এই বুঝি ফুরিয়ে গেল দমটা। চেয়ারের সাথে শক্ত করে বাঁধা লোকটাকে চারিদিকে ঘিরে রয়েছে সাদা পোশাক পরিহিত লোকেরা। একদম সুপসে পোশাকে প্রত্যেকে এই অত্যন্ত মার্জিত ও ভদ্র লাগছে, কিন্তু আফসোস সকলেই এই মৃত্যুপুরীর অংশ। হেলিকপ্টারের পাখার ঝাপটানিতে খালি পড়ে থাকা ক্ষেতটার ধুলো উড়ে চারপাশে ছড়িয়ে ধূসর হয়ে গেল। কুড়ে ঘরটার নিস্তব্ধতা ভেঙে ফেললো হেলিকপ্টারের শব্দ। আবারও কিছু সময়ের ভেতরেই সেই রাক্ষসপুরীর নিস্তব্ধতা পুনরায় ভর করলো। তবে সেটাও বেশিক্ষণের বজায় থাকলো না। কুড়ে ঘরের মাটি ভেদ করে যেন আওয়াজ আসছে, কিছু একটা দুর্গম সেই আওয়াজ, যেন মাটি কাঁপিয়ে ফেলার মতো। আত্মবিশ্বাসে ভরা ভর করে হাঁটছে কেউ। হাই হিলের গটগট শব্দ পেয়ে বডিগার্ডরা সরে যায়, যেন শুভ্র সকাল পোশাকের সদস্যরা এই মৃত্যুপুরীর রানীকে সম্মান জানিয়ে ভেতরে প্রবেশের সুযোগ করে দিল। রানীর মতো অভিমূর্তি নিয়ে প্রবেশ করেছে সে অজানা নারীটি। তার গায়ে শুভ্র পোশাক, শুভ্র মাস্ক, তবে চোখের সানগ্লাসটা কালো, ঘন কালো সোজা চুলগুলো দেখে মনে হচ্ছে এই চুলগুলো তার এই আধার দিয়েই সব শুভ্রতাকে ক্রাশ করে ফেলেছে। শুভ্র মোজার আড়ালে থাকা এক হাতে সিলভার রঙের পিস্তল আর অন্য হাতে চাকু, দু হাতে দুটো মরণাস্ত্র দেখে মনে হচ্ছে যেন মৃত্যু বয়ে আনছে দুই হাত ভর্তি করে। গা ছমছমে পরিবেশ হাই হিলের আওয়াজে থেমে গেল। হাতে তর্জনী আর বৃদ্ধা আঙ্গুলি দিয়ে প্রায়
অজ্ঞান হয়ে যাওয়ার রক্তাক্ত লোকটার থুতনি ধরে একটু উঁচিয়ে ধরল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক হাসি, যেটা এতই ভয়ঙ্কর ছিল কিন্তু ছিল সকলের আড়ালে। মাস্ক পরিহিত রমণীর আগুনের মতো সৌন্দর্যের আড়ালে যে এই ভয়ঙ্কর হাসি থাকতে পারে, সেই হাসি সকলের কল্পনাতীত। চোখে বিদ্রুপ আর ছোচের কোণে সেই পৈশাচিক হাসি নিয়ে ব্যঙ্গাত্মক ভাবে থুতনিটা ছেড়ে দিল। হাসিতে মৃদু শব্দ হলো, তবে তা তেমন যেমন সুন্দর, তার ফল তেমনি ভয়ঙ্কর। ধাম একটা শব্দে উল্টে পড়ে গেল চেয়ারটার সামনে থাকা পুরনো কাঠের টেবিলটা। কালো রঙের টেবিলের কোণায় আঘাত পেয়ে চেয়ারে বন্দি লোকটার ফাটা কপাল চিরে আরো রক্ত ঝরা শুরু করলো। পিস্তল আর চাকু বাম হাত নিয়ে ডান হাতে ঘটা করে পুনরায় লোকটার গাল চেপেই ধরলো। ধারালো নখের কারণে গাল কেটে রক্ত পড়া শুরু করলো, তবে তাতে কোনো ভ্রুক্ষেপ নেই এই নারীর মনে। দাঁতে দশ চিবিয়ে আহত লোকটির উদ্দেশ্যে বলল, হ্যালো ডিয়ার, হাউ আর ইউ? খাতির যত্নে কোনো কমতি রাখেনি তো আমার লোকেরা? আই ওয়ান্ডার দ্যাটস ওয়াই পার্সোনালি কাম টু টেক কেয়ার অফ ইউ। আফটার অল ইউ আর মাই গেস্ট, বাট আই উইল টেক কেয়ার অফ ইউ সো স্লোলি, যেন তুমি আমার খাতিরটা ভালো করে ফিল করতে পারো, ওকে? কথাগুলো চিবিয়ে চিবিয়ে বললেও কণ্ঠ ছিল মখমলের মতো। এত কোমল কণ্ঠ যার, সে কি করে হতে পারে পাষাণ? যান হাত থেকে বন্দুক নিয়ে চুপ করে একটা গুলি করে লোকটার বা পায়ে যেন আঘাত পেল না মরে। সাইলেন্সার লাগানো থাকায় কোনো শব্দ হলো না। আহত লোকটি মরেনি কোনো রকমে, শুধু কাঁপুনি দিয়ে উঠলো তার শরীর। আর কোনো টু শব্দ বের হলো না, হবার কথাও তো না। শব্দ বের হওয়ার জন্য যে শক্তি দরকার, সেটা এই মুহূর্তে ওই আহত লোকটির কাছে নেই। স্থির দৃষ্টি নিয়ে বসে পড়লো লোকটার পায়ের কাছে। পুরোপুরি বসলো না, শুধু দুই হাঁটু লাগালো। সাদা ফর্মাল প্যান্টে কিছুটা ধুলো লাগানো, তবে তা নিয়ে মাথা ঘামানোর দরকার পড়লো না। হাতে চাকু আর পিস্তলের স্থান বদলা বদলি হলো। ছোট্ট চাকু দিয়ে গুলি লাগার স্থানে অনবরত খোঁচাতে খোঁচাতে গুলিটাই বের করে ফেললো। সেটা আবার বের হতেই প্রশস্ত এক হাসি দিল, তবে সেটাও কেউ দেখলো না। এই গুলির করে আবার সেটা বের করে ফেলা, এটা যেন খুব মজার একটা খেলা। এই দারুণ খেলাটা ভারী পছন্দ এই মহিলার। কিন্তু কে নারী, কে সে যে ভদ্রতার আড়ালে থেকে ভদ্রতাকেই গ্রাস করে বেড়ায়? যে হবে সে নিশ্চয়ই নিজের সাথে গোপন আর ভয়ঙ্কর কিছু টেনে এনেছে, রক্তিম কিছু। বিকেল 4:17। RIM কোম্পানির মিটিং রুমে বসে আছে রাফান ইব্রাহিম ও নয়নতারা শেখ। দুজনই মিটিংয়ের কাঙ্ক্ষিত ব্যক্তিটির জন্য অপেক্ষা করছে। তারার পরিধানে রয়েছে ওয়াইন কালারের গাউন, হাতে রাফানের দেয়া আংটি এবং ব্রেসলেট। এটা সে কোনো কালে খুলে না। ওয়াইন কালারের বরাবরই তার পছন্দের তালিকায়, আর এই রংটা তারাকে মানাও বটে। একদম কবজি পর্যন্ত হাতাটা ঢেকে রেখেছে তার সুন্দর কোমল হাতটাকে। আর রাফানের পরনে রয়েছে ইট রঙের ব্লেজার, কোচি এবং কালো শার্ট। রাফান পুরো মিটিং রুমের মধ্যমণি হয়ে বসেছে একেবারে মূল চেয়ারটিতে, যেখানে বসতে গেলে প্রয়োজন অভিজ্ঞতা, দক্ষতা, বুদ্ধি আর যোগ্যতার। ঠিক তার ডান পাশের সারিতে প্রথম সিটটা দখল করে বসেছে তারা। রাফান আসার আগে ওই সিটটা তার নিজেরই ছিল, তবে এখন রাফান এসে পড়ায় তারা নিজের কাজের প্রেশার খানিকটা কাজ থেকে নামিয়ে নিতে চায়। রাফান গম্ভীর এবং শান্ত মুখে বসে থাকলেও তারার মনের ভিতর রয়েছে অসংখ্য উত্তেজনা, তবে তারা নিজের উত্তেজনাকে প্রকাশ করছে না। গিলে খাচ্ছে যেন সেটা প্রকাশ না পায়। কবিরের কাছে বারবার জিজ্ঞেস করেছে কে আসবে, কিন্তু সে বলছে স্যার অনুমতি ছাড়া বলতে পারবে না। তারা আর কি মুখে গ্লু লাগিয়ে চুপ করে আছে। হাই হিলের আওয়াজে ধ্যান ভাঙে মিটিং রুমের সকলের। কবির, নিখিল আর জেরিফা রাস্তা দেখিয়ে নম্রতার সাথে একজন ওয়েস্টার্ন পোশাক পরা মহিলাকে নিয়ে আসছে মিটিং রুমের দিকে। শর্ট স্কার্টটা হাঁটুর উপর আর শর্ট চপচা পেঁচের উপর। এই মহিলাকে দেখে তারা নাক ছিটকে রাফানের দিকে তাকিয়ে মুখ ভুঁচকে বলল, তাহলে এই সেই মাংসের নাতনি?
তারার মুখে এই মন্তব্য শুনে রাফান কিছুটা ফিমটি খেয়ে যায়। ওই মেয়েটা ধীরে ধীরে করিডোর পেরিয়ে এগিয়ে আসছে। রাফান তারাকে উদ্দেশ্য করে আস্তে করেই বলে,